তুমি এত শক্তি আছে পাকিস্তানের ওখানে দাও না, বা চায়নার এখানে দাও না, গুলি করে ফেলাও, একটা ফেলবা ওরা 20টা ফেলে দেবে। দর্শক দেশ বিদেশের যে যেখান থেকে শুনছেন নিউজ চ্যানেল মাল্টিমিডিয়ায় সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কামরুজ্জামান। দর্শক আপনারা জানেন বাংলাদেশের সঙ্গে দুটো দেশের মাত্র সীমানা রয়েছে, তার একটি হচ্ছে ভারত এবং অপরটি হচ্ছে মিয়ানমার। কিছু ভৌগোলিক কারণে মিয়ানমারের সাথে আমাদের যে সীমানা রয়েছে সেটির প্রকৃতি ভিন্ন, আর ভারতের সাথে আমাদের যে সীমানা রয়েছে স্থল সীমানা সেটি 4996 কিলোমিটার, যা বিশ্বের দীর্ঘতম স্থলসীমার একটি, অর্থাৎ পঞ্চম স্থল সীমানা বাংলাদেশের সাথে ভারতে রয়েছে। এই দু দেশের সীমানায় চোরাকারবারি, বৈধ অবৈধ পথে দুই দেশের নাগরিকদের আসা যাওয়া সহ বিভিন্ন ঘটনা ঘটে। পাশাপাশি যেমন দুই দেশের আন্তঃসীমানা বাণিজ্য রয়েছে, একইভাবে এই দু দেশ থেকে দু দেশের নাগরিকদের আসা যাওয়ার বিষয়টি রয়েছে। এইসব ঘটনাকে কেন্দ্র করে এই দু দেশের সীমান্তে প্রায় রকমের অপ্রীতিকর ঘটনা ঘটে থাকে। বিশেষ করে ভারতীয় যে বিএসএফ সীমান্তরক্ষী বাহিনী আছে, তাদের দ্বারা বাংলাদেশের নাগরিকদের অহরহ আমরা মৃত্যুর খবর পেয়ে থাকি। সর্বশেষ গত বৃহস্পতিবার গত 1 তারিখে বাংলাদেশের যে মৌলভীবাজারের সীমান্তে একজন কিশোরীকে, স্বর্ণা দাস নামে একজন কিশোরীকে গুলি করে হত্যা করা হয়েছে বিএসএফের দ্বারা। সেটি নিয়ে বাংলাদেশ, ভারত এবং দু দেশের যে আন্তঃসম্পর্ক, সেই সম্পর্কে কিছুটা টানাপোড়েন হয়েছে। এই সম্পর্কের মাঝেই আবার ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন তার দেশের সেনাবাহিনীকে বাংলাদেশের সরাসরি না বললেও তার সেনাবাহিনীকে বলেছে যে যুদ্ধের জন্য প্রস্তুতি রাখতে, এবং বিশেষ করে কূটনীতিকদের বলছেন যে এই বিষয়গুলি যেন বিশ্লেষণ করে দেখা। তো রাজনাথ সিংয়ের এই বক্তব্যে বস্তুত বাংলাদেশ ভারতের যে সম্পর্ক, দ্বিপাক্ষিক যে সম্পর্ক, সেই সম্পর্কে পারদ ঢালার মতো অবস্থা মনে করছেন। আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে বিষয়টি আসলে শুধু অবাক করার মতোই, যদিও তিনি সুনির্দিষ্ট কোনো কারণ জানতে পারেননি। তো এই প্রেক্ষাপটে আমরা নানান বিষয় নিয়ে কথা বলছি, কথা শুনছি, গণমাধ্যমে এসছে, এবং রাজনাথ সিং বাংলাদেশের এই অবস্থাকে বলেছেন ইসরায়েল এবং হামাসের সাথে যুদ্ধের মতো পরিস্থিতি বলে তিনি বর্ণনা করেছেন। তো এই সার্বিক বিষয় নিয়ে আজকে আমরা কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা, বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাবেক পরিচালক, অবসরপ্রাপ্ত মেজর জনাব শাকিল নওয়াজ। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ। জি জনাব শাকিল নওয়াজ, আমি যে বিষয়টি জানতে চাই, আপনি ইতিমধ্যেই জেনেছেন যে বৃহস্পতিবার যে আমাদের ভারতের যে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের যে উদ্ধৃতিটি আমরা ইতিমধ্যেই বলেছি, রাশিয়া ইউক্রেনের মতো বাংলাদেশের পরিস্থিতিকে তিনি অবজার্ভ করতে বলেছেন। তো বিষয়টিকে আসলে হঠাৎ করে তিনি কেন বলছেন, আপনি কি মনে করেন? ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। দেখেন, উনি যে বক্তব্য দিয়েছেন আসলে ডিপ্লোম্যাটিক ওয়েতে কিন্তু এরকম বক্তব্য হয় না। আমার মনে হয় যে আন্ডারস্ট্যান্ডিংয়ে একটু প্রবলেম আছে। আর যেটা আমার মনে হয় যে তার যে বক্তব্যটা দেখে মনে হলো যে আমি যদি অ্যানালিটিক্যালি যদি মিলিটারি ইয়েতে যদি আমি অ্যাসেস করি, দিস এ পার্ট অফ দি হাইব্রিড ওয়ারফেয়ার, অথবা আপনার হলো গ্রে জোন ট্যাকটিক্স, যেটা হলো প্রপাগান্ডা, বিভিন্ন উইদাউট উইপনের যে ফাইটটা হয়, যে প্রপাগেশন বিভিন্ন রকমই হয়, দিস ইজ দ্য পার্ট অফ দ্যাট। কারণ উনি ভেন্টিলেশন করেছেন। দেখেন, শেখ হাসিনার পতনের পর অনেকগুলো জিনিস তারা কিন্তু আর্থিকভাবে অনেক কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের রিপুটেশন বলতে যে সারা ওয়ার্ল্ডে কিন্তু অনেক নিচে নেমে গিয়েছে, এবং আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য আবার এদিকে হলো আবার 7 সিস্টারে ক্রাইসিসে পপড আপ হয়েছে। সব কিছু নিয়ে ভারত কিন্তু আপনার হলো দিশাহারা কিন্তু। এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার বক্তব্য উনি কিন্তু বলেছেন, এগুলো কিন্তু হজম ওনাদের জন্য কিন্তু ভেরি ডিফিকাল্ট। এবং বুকের ভিতরে যখন আপনার প্রচুর পরিমাণ বাষ্প জমা হয়েছে, একটা লোক কিন্তু তখন একটু জারি মারে বা উচ্চ স্বরে চিৎকার করে, মানে সে একটা ভেন্টিলেশন করছে। এবং আমি মনে করবো যে রাজেশ সিনের এটা হলো জাস্ট ভেন্টিলেশন, আর কিছু না। এটা করে নিজেকে স্টেবল করার একটু ভাব দেখিয়েছেন। ঠিক আছে, আমি আপনার কথা ধরে বলছি, আমাদের কূটনৈতিক এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন যে বাংলাদেশে যে ঐতিহাসিক এবং নজিরবিহীন যে ছাত্র অভ্যুত্থান হয়েছে,
সেই অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের কারণেই ভারতে তাদের স্বার্থ সংশ্লিষ্ট ক্ষুণ্ণ হওয়ার তারা আশঙ্কা করছে। তো সেই আশঙ্কা থেকে কি রাজনাথ সিং এই কথা বলেছেন, আপনি কি মনে করেন? ডেফিনেটলি, আমি তো আপনাকে বললাম সেই আশঙ্কা দেখেন অনেকগুলো চুক্তি আছে, বড় বড় চুক্তি আছে, তাদের ট্রানজিট লাইনগুলো এগুলো কিন্তু এখন আর গভর্নমেন্ট উইল নট অ্যালাউ, রিকনসিডার করবে। তারপরে তাদের বড় বড় এখানে প্রজেক্টগুলো আছে, সব কিন্তু স্টার্ট হয়ে রয়েছে। এখানে তাদের সোকল্ড আমরা জানছি গার্মেন্টস ইন্ডাস্ট্রি বিভিন্ন ইয়েতে 46,000-এর মতো মানে 10 লাখের উপরে আপনার ইন্ডিয়ান এরা কিন্তু এখানে ছিল, এবং উইদাউট ট্যারিফ বেঁধে রেখে শত শত বিলিয়ন টাকা তারা নিয়ে যাচ্ছে। এখন কিন্তু এটা অ্যাট স্টেক। তো বিভিন্ন দিক দিয়ে তারা কিন্তু অ্যাট স্টেক হয়েছে। ডিপ্লোমেসির দিক দিয়েও কিন্তু আগের মতো ওই মানে তারা এমনও আসতো যে উইদাউট পাসপোর্টে এখানে আসতে যাইতো, ওটা তো আর এখন সম্ভব না। সব দিক দিয়েই তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং দে নোজ তাদের প্ল্যান তারা জীবনেও কল্পনা করতে পারে না যে বাবু অল ইন সার্টেন একটা ডাউন শার্প ভার্টিক্যালি আপনার ফল ডাউন হবে, ঠিক আছে। এবং এই ভার্টিক্যালি ফল ডাউন হওয়ার জন্য তারা কিন্তু প্ল্যানও করতে পারে না যে আসলে কি করবে, এবং তাদের সমস্ত স্বপ্ন কিন্তু আপনার চুরমার হয়ে গেছে। এই জন্য তারা দেখেন সব দিক দিয়ে আর্থিকভাবে বলেন, স্ট্র্যাটেজিকে বলেন, পলিটিক্যালি বলেন, সব দিক দিয়ে তারা কিন্তু আপনার ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে এটাকে হজম করা তাদের জন্য অনেক ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। এবং এটাকে হজম করার জন্য এখন উচ্চবাচ্য যেটা আমরা বলি হাইব্রিড ওয়ারফেয়ারের, এটা মিডিয়া প্রপাগান্ডা এরকম জারি জুরি তারা করছে, বাট ইট উইল নট হ্যাভ দি এফেক্ট। কারণ ভারতের কিন্তু অনেকগুলো প্রবলেম রয়েছে, তাদের আছে চায়না ফ্রন্টের প্রবলেম, তাদের আছে কাশ্মীর ফ্রন্টের প্রবলেম, তাদের আছে পাকিস্তানি, তাদের 9টা কিন্তু হলো 9টা দেশের সাথে তাদের এইটা। বাংলাদেশে কিন্তু এত প্রবলেম নাই, তাদের 7 সিস্টারের প্রবলেম আছে। তো ইটস নট দি ইজি গেম। আর বাংলাদেশের মানুষ হলাম আমরা হলো শান্তিপ্রিয়। এখন আমাদের উপরে যদি কেউ আসে, ইউ হ্যাভ সিন দি কনসিকুয়েন্ট। 1971-এর কথা আপনি চিন্তা করেন, তারপরে 2024-এর কথা আপনি চিন্তা করেন, জনগণ যখন রিভোল্ট করবে তখন এই ধরনেরই হবে না। এবং এই ধরনের অপারেশনে যে একটা দেশকে ওই দিন চলে গেছে, একটা স্বাধীন দেশকে আক্রমণ করে জয়লাভ করে চলে গেছে, ওই দেশের যদি জনগণ একত্র থাকে, সুপার ডুপার পাওয়ারও এখানে কিন্তু উইন করতে পারবে না। হ্যাঁ, আমরা হয়তো জনজীবনে একটু ক্ষতি হবে, বাট আমাদের যে উইলটা থাকবে এই উইলটাকে কখনোই ধ্বংস করতে পারবো না, এবং এইটাই উইন ওভার করবো। ভারতের কথাই চিন্তা করেন, তারা শ্রীলঙ্কাতে তাদের ট্রুপস পাঠিয়েছিল এবং নাকে চুবানি খেয়ে তারা চলে আসছে। সেটা যদি মনে থাকে জীবনেও আর তারা ট্রুপস পাঠিয়ে এটা করতে যাবে না। তারপরে থিঙ্ক অ্যাবাউট দিয়ে আপনার ইয়ার কথা, আরও কান্ট্রিগুলোতে আছে সেখানে মার খেয়ে চলে আসছে। এবং আমি কঙ্গোতে ছিলাম, মালদ্বীপের সাথে, সেখানে তাকে বাউন্ড করেছে। এবং থিঙ্ক অ্যাবাউট দি ইয়ার কথা, নেপালের কথা, সেখানেও তারা হয়ে গেছে। মানে ভারত এখন পাগলের মতো হয়ে গেছে, তার সমস্ত যে নাইবার কান্ট্রিগুলো ছিল তার কন্ট্রোলগুলো তার নাই। এখন বাংলাদেশের লাস্টে ছিল। তো এরকম অবস্থা একটা লোক তো পাগল হয়েই যাবে, এবং তার বিভিন্ন রকম হামকি দুমকি মারবে। তা উনি আসলে জিনিসটা কটুক বলেছে নোজ। যে জনাব শাকিল, আমি একটু যোগ করতে চাই। আমরা যতটুকু জানছি, আপনার গণমাধ্যম কর্মী হিসেবে আমরা যতটুকু জেনেছি, গত 10 বছরে বিজেপি শীর্ষ নেতা বিশেষ করে এই রাজনাথ সিং এবং অমিত শাহ 10 বছর একাধিকবার বাংলাদেশকে নিয়ে কটূক্তি করেছে, বিদ্বেষমূলক কথা বলেছে, বিশেষ করে সাম্প্রদায়িক উস্কানিমূলক কথাও বলেছে। এই কথার প্রেক্ষিতে আমাদের দেশে বিরোধী দলীয় দলগুলির নেতারা বলছেন, বিশেষ করে যদি আপনাকে দেখা যায় গত কয়েকদিন আগেই আমাদের বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাহেব বলেছেন যে এটি একটি উস্কানিমূলক বক্তব্য। আপনি তো সেনার সাবেক কর্মকর্তা ছিলেন, আপনি কি মনে করেন বাংলাদেশের সিকিউরিটি ইস্যুতে রাজনাথ সিং এর এই যে বক্তব্য তার কমান্ডারদেরকে বলেছে, এটা আমাদের সিকিউরিটির জন্য আসলে কোনো থ্রেট মনে করেন কিনা? দেখেন, সিকিউরিটি থ্রেট তো মানে আমার যদি এরকম প্রতিবেশী থাকে, থ্রেট থাকবে, তাদের জন্য আছে, আমার জন্যও কিন্তু থ্রেট আছে। এবং এটা আসলে আগে মানে আপনাকে বলি 2006-07-এর পূর্বে যে এনভায়রনমেন্টটা ছিল, আমরা সবসময় এদেরকে অন্যভাবেই
কনসিডার করে আসতাম এবং তাদেরকে আমরা সবসময় নেকড়ে ইউথ হিসাবে তাদেরকে আমরা ট্রিট করতাম। কিন্তু এই গত 15 বছরে কিন্তু এই যে লেফসাস পা চাটানির জন্য এগুলো কিন্তু ধ্বংস হয়ে গেছে। কম্প্রোমাইজ করে কিন্তু আমরা কিন্তু এগুলো করেছি। যদি ওইরকম ডিপ্লোমেসি থাকতো, ওইরকম আমাদের বিজেপি যদি আপনার স্ট্যান্ড করতে পারতো, দে উড নট হ্যাভ দ্যাট ডিয়ার এনাফ টু টক লাইক দ্যাট। আপনি দেখেন এখন আমাদের যে প্রধান উপদেষ্টা যে টোনে কথা বলতেছে, সেই টোন কিন্তু তারা বুঝতে পারছে, দে কুড রিড দি ভেরি ওয়েল। এবং এখানে রাজনাথ সিং এবং সেও জানে যে তার এই সমস্ত কথা ঢুপে টিকবে না। তাদের টপি ছিল মাইনরিটি একটা ইস্যু দিয়ে বাংলাদেশে একটা করবে, দ্যাট হ্যাজ বিন মানে এটাতে কিন্তু করে হয়েছে। আমি আপনাকে একটু আপনার সাথে যোগ করতে চাই। আমাদের যিনি এই যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল প্রথমে, তারপরে যিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টা হয়েছিলেন আমাদের জনাব ব্রিগেডিয়ার সাকাত সাহেব, তিনি কিন্তু পিলখানাতে বলেছেন যে আপনারা বাংলাদেশের যে বিডিআর, সাবেক বিডিআর অর্থাৎ আমাদের এখন যে বিজিবি, আপনারা পিঠ দেখাবেন না। ভারতকে উদ্দেশ্য করে বলেছে এনাফ ইজ এনাফ। আপনি কি মনে করছেন যে আপনি যে কথা বলছিলেন আসলে মানে আমাদের সরকারের এই যে পরিবর্তিত প্রেক্ষাপটে, বিশেষ করে গত 15 বছর শেখ হাসিনা নেতৃত্বে যে আওয়ামী লীগ ছিল নতজানু পররাষ্ট্রনীতি, এবং সেই জায়গা থেকে কিছুটা ব্যাক করার কারণেই এবং আমাদের সরকার প্রধান থেকে শুরু করে আমাদের উপদেষ্টাদের বক্তব্যের কারণেই কি রাজনাথ সিং এই মন্তব্য করছে আপনি মনে করেন? দেখেন এই বক্তব্যগুলো কোন পিঠে আসছে, কারণ তাদের অত্যাচারে তাদের ডিপ্লোমেসির জন্য আমরা অতিষ্ঠ হয়ে গিয়েছিলাম। আমরা সব দিক দিয়ে লুজার ছিলাম। আমাদের জিনিসপত্র এখান থেকে তাদের দেশে চলে যেত। ইলিশ খাইতো তারা হলো 600 টাকা করে, আর আমরা 1800 টাকা করে খাচ্ছি আমাদের সম্পদ। তো এগুলো কিন্তু এজিটেটেড করছে আমাদের জনগণকে। এবং নাইবার কান্ট্রিজে বাজার যদি থাকতো, তারা বিগ বাজার অ্যাটিটিউড তারা দেখতো, তাহলে আমরা কিন্তু এভাবে তাদেরকে করতাম না। এবং তারাই কিন্তু পরিবেশটা আপনার কিন্তু সৃষ্টি করেছে, এটার মূল ইটা কিন্তু তাদের নিতে হবে। এবং এখানে উস্কানিমূলক বক্তব্য দিয়ে তারা হলো কট্টরপন্থী। বাংলাদেশের জন্য আপনারা কি বিভিন্ন ওই যে ইসলামিক যে এইগুলো আপনারা আগে টার্ম করেছিলেন, ওটা তারা একটা ব্র্যান্ডিং করতেছিল যে ইসলামিক দিয়ে আর তারা করবে, এবং মাইনরিটি, এই দুইটা তাদেরকে টুলস ছিল যে বাংলাদেশে অস্থিরতা তৈরি করার জন্য। সেটা আমাদের যে মাননীয় প্রধান উপদেষ্টা কিন্তু সেটা দ্যাট হ্যাজ ক্লিয়ার। এবং আমাদের যে জেন জেট যেটা মুভমেন্ট হয়েছে এটা ক্লিয়ার। এখানে হিন্দু, মুসলমান, খ্রিস্টান সবাই কিন্তু আন্দোলনে নেমে আসছে। এবং এখানে আমি মনে করি দেয়ার ইজ নো মাইনরিটি গ্রুপ। এবং আমি মনে করি উই অল আর বাংলাদেশ, দিস ইজ দি টোন, দিস শুড বি দি টোন। আমিও প্রধান সরকারকে বলবো যে বাংলাদেশের ক্ষুদ্র জনগোষ্ঠী বলতে কোনো কিছু থাকবে না, এটা ইকুয়াল, অল আর বাংলাদেশি, তাহলে আর এটা হবে। এবং আমাদের ভিতরে কিন্তু একটা বন্ডেজ দাঁড় করা হয়েছে, ওই যেই বলুক এটাতে কোনো লাভ হবে না। কারণ এই দেশ যেই থাকুক, মানে করিম রহিম ভরসা যদি মনে করে যে ইন্ডিয়া আমার দেশ, তুমি চলে যাও, তোমার সম্পত্তি ফলে, তোমার কত সম্পত্তিতে ফলে চলে যাও, একটা লোকও কিন্তু আপনি যাবে না। ঠিক আছে, ইটস ইয়োর কান্ট্রি, এটাকে ওন করতে হবে। এবং এগুলো বলে ওই যে আগের কিছু পাঁচটা লোক ছিল সেই ভরসায় তারা এগুলো বলছে, তারা মানে ইনসিস্ট করতে যাচ্ছে যে বাংলাদেশের কি এটা, বাংলাদেশকে ওটা করা যাবে না। এটাও বাংলাদেশের জনগণ আমি মনে করবো ইন্ডিয়ার জনগণ থেকে মাছ মোর স্ট্রঙ্গার। এখন আমাদের বন্ডেজটা অনেক স্ট্রঙ্গার। এবং যেখানে একটা জনগোষ্ঠী স্ট্রঙ্গার ইউনিটি থাকবে, সেখানে কিন্তু কেউ কিছু করতে পারবে না। যার বড় উদাহরণ হলো 1971 এবং মানে 2024। এখানে প্রত্যেকটার 90% জনগণ নেমে আসছে পথে এবং কুড নট সার্ভাইভ। এবং 71 সেম। এবং এই সমস্ত বক্তব্য দিয়ে ধুপে টিকবে না। তুমি বাবা তোমার দেশই তুমি কন্ট্রোল করতে পারতেছো না, তুমি আরেকটা দেশকে তুমি করবা, এটা তো হবে না। আমাদের যে প্রিভিয়াস গভর্নমেন্ট ছিল, বিশেষ করে শেখ হাসিনা, তখন বলা হয়েছিল যে ভারত বাংলাদেশের সম্পর্ক, যারা হয়তো একটু ভিন্নভাবে সমালোচকের দৃষ্টিতে দেখেন তারা বলতো স্বামী স্ত্রীর সম্পর্ক, কিন্তু সরকারের পক্ষ থেকেই বলা হয়েছে ভারত বাংলাদেশের সম্পর্ক গভীর সম্পর্ক। মানে এই গভীর বলতে কি প্রেমের না কিসের আমরা সেটা জানতাম না, কিন্তু এই সম্পর্কের ভেতরেও আপনি জানেন, আমরাও দেখেছি 2011 সালে যে কুড়িগ্রাম সীমান্তে যখন ফেলানিকে হত্যা করার পরে কাঁটাতারের বেড়ায় ঝুলেছিল 6 ঘন্টার মতো। আবার এই যে দেখেন আমাদের 1 তারিখে স্বর্ণা দাসকে, একটা কিশোরীর 12 বছর 11 বছরের মেয়েকে
তারা গুলি করে পাখির মতো গুলি করে মেরেছে। পৃথিবীর কোনো বর্ডারে এমন নির্যাতনের ঘটনা আপনারা সেনা কর্মকর্তা হিসেবে আপনাদের কি কখনো মনে হয়েছে যে আমাদের আসলে এই জায়গা থেকে ভারতীয় যে সীমান্তরক্ষী বাহিনী তাদেরকে আমাদের প্রপার ওয়েতে জবাব দেওয়ার সময় এসছে কি আপনি মনে করেন? ডেফিনেটলি ভারতের অনেকগুলো লেকোনাজ আছে। আমাদের বাংলাদেশি যে ফ্রন্টে যে বিএসএফ ডিপ্লয়েড আছে এগুলো কিন্তু মেনলি হলো ট্রিগার হ্যাপি ফ্রন্ট থেকে আসে, যেমন চায়না এবং কাশ্মীর বা অন্য এগুলো হলো ট্রিগার হ্যাপি, এবং হলো পাকিস্তান ট্রিগার হ্যাপি, এই ফ্রন্ট থেকে এগুলো আসে। এবং এদের ল্যাঙ্গুয়েজ কিন্তু আমাদের বাঙালি বা অন্য খুব নাই, যার ফলে এরা এসে এখানে কিন্তু আসলে জিনিসগুলো ঠিকমতো বুঝতেও পারে না। এবং যেহেতু একটা লোক ট্রিগার হবে, একটা কিলার, তাকে আপনি ভদ্র কোনো দিনই করতে পারবেন না। তো এই জিনিসটা এখানে বেশি কাজ করে। ভাই, ডোন্ট ইউ আন্ডারস্ট্যান্ড, একটা বাচ্চা শি অর হি ইজ মুভিং উইদাউট আর্মস, তাকে কেন গুলি করবেন আপনি? এটা তো কোনো দিনও পৃথিবীর কোনো ইয়েতে হতে পারে না। তুমি এত শক্তি আছে পাকিস্তানের ওখানে দাও না, বা চায়নার এখানে দাও না, গুলি করে ফেলাও, একটা ফেলবা ওরা 20টা ফেলে দেবে। কারণ তারা কিন্তু ওইরকম ভয় পেয়ে এই জিনিসটা করে না। কেন হয় আপনি বলেন তো, এইটা কেন হচ্ছে? কাদের এইটা হলো আমাদের দুর্বলতা। কারণ 15 বছরে আমরা কনসিডার করেছি, আমরা সব ছেড়ে দিয়েছি, যার ফলে বিজিবি তার স্ট্যান্ড করতে পারে না ঠিকমতো, পেট্রোলিং, কোঅর্ডিনেশন, কোলাবোরেশন তারা শুধু সহ্য করেছে, এবং যে মারলে পরে কোনো প্রতিবাদ ছিল না। এখন কিন্তু দেখেন, সেই জন্য কিন্তু আমাদের উপদেষ্টারা বলেছেন এখন আর ব্যাগ দেখানো হবে না, এবং এই কথার সূত্রে কিন্তু পুরা সিনারিও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এবং আপনার বিএসএফও কিন্তু খুব ইয়ের ভিতরে আছে। আমি আপনাকে একটু বলতে চাই, সেটাই আমি যেমন বলছিলাম, আমাদের এখানে একটা আমরা যতটুকু হিসাবে পেয়েছি, আইলো সালিশ কেন্দ্রের যে একটা হিসেব, 2023 সালে 31 জন মারা গেছে বিএসএফ এর গুলিতে নির্যাতন, 2011-22 এবং সংখ্যা ছিল 18-29। আজকের এই আশকের 19 থেকে 20 সাল পর্যন্ত 11 বছরে 552 জন বাংলাদেশি, 552 জন বাংলাদেশি মানুষকে বিএসএফ গুলি করে মেরেছে। আমরা কি তার বিচার পেয়েছি? এটা আপনি কেমনে পাবেন? সব তো আপনার গোপনে গোপনে, মানে আপনাদের মিডিয়াও কিন্তু কোনো প্রচার করে নাই, সেভাবে কিন্তু আসে নাই। এগুলোকে বিচার করতে হলে অ্যামিনিটি ইন্টারন্যাশনাল আছে, তারপরে আপনার হিউম্যান রাইটস ওয়াচ যেগুলো আছে, এগুলো আপনি ইন্টারন্যাশনাল দেখেন, এগুলো মিডিয়াকে সম্পৃক্ত করতে হবে, এনজিওকে সম্পৃক্ত করতে হবে, এবং ইন্টারন্যাশনাল মিডিয়াকে সংযুক্ত করতে হবে, এবং যে আমাদের হিউম্যান রাইটস ওয়াচ যেগুলো আছে ইউএনের, তাদের মাধ্যমে এগুলো করতে হবে। যদি এগুলো করা যেত তাহলে দেখেন এগুলো কিন্তু আচ্ছা কোশ্চেন হয়তো ভারতকে কিন্তু ঠিকমতো আপনি করতে পারতো। আপনি নিজের দেশের লোক যদি আমরা প্রটেস্ট না করি তাহলে কি আরেকজন করবে? আর দ্বিতীয় কথা হলো আরেকটা জিনিস দেখেন, হাউ উই আওয়ার জেন 2024 বিকাম সাকসেসফুল। এখানে দেখেন দেশের ভিতরেও কাজ করতেছিল, মিডিয়ারাও কাজ করতেছিল, এবং আলটিমেটলি ইন্টারন্যাশনাল মিডিয়ারাও কিন্তু এটা এটা হাইলি ফোকাসড হয়েছে ওখানে, এবং কম্বিনেশনে কিন্তু এটা আসছে। মানে আমাদের শুধু দেশ না, দেশ থেকে রিজনাল চলে গেছে, রিজনাল থেকে ইন্টারন্যাশনাল পর্যায়ে কিন্তু চলে গেছে। এই যে 513 জন লোক, আজকে তো আমি আপনার কাছে পথে শুনতেছি, কয়েকজন রিপোর্ট আপনার মিডিয়া করেছে, কারণ মিডিয়া তাহলে দাসত্ব এখানে করেছে, কম্প্রোমাইজ করেছে। তারা যদি এগুলো হাইলাইট ঠিক মতো করতে পারতাম, এটা যদি আমাদের ডিপ্লোম্যাটিক ওয়েতে যদি আমরা মুভ করতে পারতাম, ইন্টারন্যাশনাল ফোরামে যদি আমরা ঠিকমতো তুলে ধরতে পারতাম, ইউএনকে আমরা এখানে এঙ্গেজ করতে পারতাম। মিডিয়া কি করার আসলে অবস্থায় ছিল? মিডিয়া তো কম্প্রোমাইজ, আপনি যখন একটা বিক্রি হয়ে যাবেন, যখন আপনার অন্য দেশের ইয়েতে চলতে থাকবেন, ও যা বলবে তোতা পাখির মতো আপনি তাই করতে থাকবেন, আমি দ্যাট ইজ মিন ডান। তো আমি মনে করি যে একটা দেশের ডিজাস্টার কিন্তু মিডিয়া আনতে পারে, আবার দেশকে রক্ষা করতে মিডিয়া কিন্তু করতে পারে। তো এখানে কিন্তু মিডিয়ার অনেক রোল রয়েছে, ঠিক আছে। মিডিয়া ইজ দি পিপল, যে সাধারণ জনগণের জিনিসগুলো তারা ফোকাস করবে এবং তার রাইট কী করবে, সে জায়গা থেকে যদি মিডিয়া সরে আসে তাহলে আমি বলবো যে এটা ব্ল্যাক ছাড়া, মিডিয়াগিরি ছাড়া আর কোনো কিছু না। দর্শক, আমরা শেষ করতে হচ্ছে, আশা করি আমাদের সামনে থাকবেন। সবাইকে ধন্যবাদ।